আমি সেই মহামান্য অতিথি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আব্দুল নূর তুষার এবং তাকে নিয়ে আসছেন ডক্টর পারভেজ প্রাইমেটের অন্যতম পরিচালক এবং সবাই জোর করতালি সেই মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। পারভেজ আমাকে খুব পছন্দ করে, সেজন্য আমার নামে অনেক মিথ্যা কথা বলে এবং একজন বলেছে যে ওর অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধায় সে ক্লান্ত, কিন্তু যে স্পিডে কথা বলছিল তাতে মনে হচ্ছিল যে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারবে। আর তোমরা সবাই ডাক্তার হতে চাও, ডাক্তার হতে চাওয়াটা যত কষ্টের বা যত পরিশ্রমের মধ্যে দিয়ে তোমাদের আসতে হয়েছে, ডাক্তার হওয়া তার চাইতে বেশি কষ্টের। তো আমি তোমাদেরকে সেই দুঃখ এবং কষ্টের গল্প শোনাবো। পারভেজ এখানে আছে, ও বেচারা হাসপাতাল না দিয়ে কেন কোচিং সেন্টার দিয়েছে। পারভেজ আমার খুব স্নেহের। আমি আমার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার গল্পটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি যখন একদম ছোট ক্লাস 1-এ পড়ি, তখন টেলিভিশনে একটা সিরিজ দেখাতো, এই সুলতান সোলেমানের মতো, কিন্তু এটার হিরো ছিল একটা ডাক্তার। আমার মনে হলো যে ডাক্তার হলে টেলিভিশনে চান্স পাওয়া যায়, কারণ ওই যে ডাক্তার দেখায় হসপিটাল, এত মানে সেই রকম ডাক্তার আর কি, ধরলেই রোগী ভালো হয়ে যায়। তা আমি ঠিক করলাম আমি ডাক্তার হব। তারপরে আমি যখন এইচএসসি পরীক্ষা দিব, তার আগে একটা মজার ঘটনা ঘটেছিল আমার। এসএসসি পরীক্ষা যখন দিব, ক্লাস 9-এ ওঠার পর থেকে আমি অঙ্কে ফেল করি। প্রথম টার্মে ফেল করেছি, দ্বিতীয় টার্মে ফেল করেছি, তৃতীয় টার্মে ফেল করেছি। তারপরে আমাকে ক্লাস 10-এ তুলে দিয়েছে, কারণ স্যাররা বিশ্বাস করতো যে আমি ভালো ছাত্র। তা আমাকে একদিন আমার ক্লাস টিচার জিজ্ঞেস করে, তুই অঙ্কে ফেল করিস কেন? তাই আমি বললাম যে ডাক্তার হয়তো অঙ্ক লাগে না। এটা কিন্তু সত্যি কথা। আমি কিন্তু তোমাদের এক বর্ণ মিথ্যা কথা বলছি না, একদম সত্যি কথা। শুনলে তোমাদের মনে হবে যে লোকটা অনেক মিথ্যা কথা বলে। তো স্যার আমাকে বললো যে আমি তো চলে যাচ্ছি, উনি জাপানে পিএইচডি করতে যাবে, আমাদের ক্লাস টিচার বলে যাওয়ার আগে তোকে আমি একটা পরামর্শ দেই, তুই তো এসএসসি পাশ করতে পারবি না, ডাক্তার তো হওয়া পরের কথা, কিন্তু ডাক্তার হতে গেলে তো অঙ্কে পাশ করা লাগবে, কারণ তুই এসএসসিতে নাম্বার পাবি না, না পেলে তো তোকে ভর্তি হতে দিবে না। তখন আমার মনের মধ্যে তীব্র একটা কষ্ট হলো, যন্ত্রণা, যে আমি এই অঙ্কের জন্য, এই জঘন্য অঙ্কের জন্য আমি ডাক্তার হতে পারবো না। আমি 3 মাস খালি অঙ্কই করলাম করে আমি 98 পেয়ে গেলাম। এসএসসিতে 98 পাওয়া সোজা, বইয়ের অঙ্ক মুখস্থ করলেই হয়। আর এখন তো জিপিআই আছে যে 50টা টিক মারতে হয়, কি হয়, আমাদের সময়গুলো ছিল না। যাই হোক, 2 নাম্বার কেন দেয় নাই আমি জানি না, দেয় নাই আর কি, তা কি আসে যায়। তারপরে আবার আমি যখন এইচএসসিতে ভর্তি হলাম, আবার আমার মাথায় আসলো যে অঙ্ক করার দরকার কি। একটা আছে না স্ট্যাটিক্স, ডিনামিক্স, সাঁতার কাটিয়া স্রোতের বিপরীতে কোনাকুনি যাইতেছে, জাহাজ আসিতেছে, আছে না? আমি কিছুতেই বুঝি না যে এইটার সাথে আমার ডাক্তার হওয়ার কি রিলেশন। তারপর আরেকটা হচ্ছে প্রজেক্টাইলের অঙ্ক, কামান 30 ডিগ্রিতে রাখিলে কত দূরে গিয়া গোলা পড়িবে। আমি তো আর্মিতে যাব না, আমি তো ডাক্তার হব, আমি গোলা দিয়ে কি করব? মমতাজ তখন এই গানটা গায় নাই, গাইলে আমি বুঝতাম যে আমি আসলে কি করব এই গোলার অঙ্ক পড়ে। কারণ মমতাজ পরে গিয়েছে যে পোলা তো নয় একটা আগুনেরই গোলা, কিন্তু তখন তো এই গান ছিল না। তা আমি তো আর বুঝি না এই গোলা আমি কেন কি করব। আমি খালি বলে যে এই গোলা কত দূরে নিক্ষেপ করিলে কি হইবে, আরে অদ্ভুত। তারপর আমি কষ্টে সৃষ্টে এইচএসসি পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমি, মজার ব্যাপার হচ্ছে, যেদিন পরীক্ষা শেষ, আমার একটা বন্ধু ছিল, ও আমার মতো, ও মনে হয় ইঞ্জিনিয়ারদের কোনো টিভি সিরিজ দেখেছিল, ওর নাম গাজী সালাউদ্দিন। সে বুয়েটে ভর্তি হবে আর আমি মেডিকেলে ভর্তি হব। পরীক্ষা যেদিন শেষ হয়েছে, রিটার্ন পরীক্ষা, আমাদের দুইজনকে আমাদের গার্জেনরা খুঁজে পায় না। আমাদের সময় সিএনজি ছিল না, দুই স্ট্রোকের অটো রিক্সা ছিল কালো রঙের। আমরা এটা ভাড়া করে বকশিবাজার গেছি বুয়েট দেখব আর মেডিকেল দেখব, কারণ আমরা তো এখানে ভর্তি হব। এখন বুয়েটে গিয়ে আমার খুব ভালো লেগেছে, বড় বড় হল, দালান। ঢাকা মেডিকেলে ঢুকে দেখি সব পুরানা বিল্ডিং, এদিকে রং নাই, ওদিকে পোস্টার মারা, হাসপাতালে রোগী স্ট্রেচার ঢুকছে। আমি ভাবলাম যে হোস্টেলে যাই, হোস্টেলটাকে দেখার মতো হবে, কারণ ওইখানে তো আমি থাকবো। হোস্টেলে ঢুকছি, দেখি সুন্দর সুন্দর বড় ভাইয়েরা বাস্কেটবল খেলছে। তা আমি একজনের ওখানে বসে খেলা দেখছি।
তো উনি দেখে আমার হাতে একটা গাইড, এসে বলে, এই কী করো এখানে, তুমি তো এখানকার ছাত্র না? আমি জি ভাই, আমি গাইড কিনেছি আজকে। বুঝো, পরীক্ষা দিয়ে গাইড কিনেছি, আমি মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছি। তো তারপরে বলে, খবরদার এই ভুল করো না। আমার সাথে তো আমার এই বন্ধু, ওকে বলে, ওকে বুঝাও মেডিকেলে কোনো মানুষ পড়ে না। আমার সেই বড় ভাই আমেরিকাতে এখন খুব নাম করা ডাক্তার, আমার ওটাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে মানুষ পড়ে না যে বলেছিলেন, আপনি কি ছিলেন? এবং পরে আমি দেখলাম যে ওই বড় ভাই শুধু খালি বাস্কেটবলই ভালো খেলে না, অসাধারণ আবৃত্তি করে। উনি যদি বাংলাদেশে থাকতেন, বাংলাদেশের সেরা একজন আবৃত্তিকার হতেন, তার নাম মঞ্জুর এলাহি। যাই হোক, উনি আমাকে খুব নিরাশায় মানে একদম ফেলে দিলেন, কিন্তু আমি বের হয়ে খুব আশায়, খুব আমার মন জেগে উঠলো, কারণ হোস্টেলের উল্টা দিকে বদরুন্নেসা কলেজ। আমি বললাম এইখানেই তো পড়তে হবে। আমি বিয়ে করেছি বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে, তার সাথে আমার মেডিকেলে দেখা হয়েছে। যাই হোক, ও তখন জানতাম না, কিন্তু ওই মেডিকেলে ঢুকে দেখা হয়েছিল। তো যাই হোক, তারপরে তো ভর্তি পরীক্ষা দিতে গেছি, তো ভর্তি পরীক্ষা দিয়ে ফেললাম। ভর্তি পরীক্ষা হয় কলা ভবনে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। পরীক্ষা দিয়ে আমার মনে হচ্ছে আমি টিকে যাব। তার আগে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, সেটা লম্বা কাহিনী আছে, এটা বলতে চাই না। ওইটা আরও হাস্যকর। যাই হোক, ভর্তি পরীক্ষা দিয়েছি, আচ্ছা ওটা পরে বলি। ভর্তি পরীক্ষা দিয়েছি, তো ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়ে এসেছি। এসে এখন আমি তো অন্যান্য জায়গায় ফর্ম কিনতে বাধ্য হয়েছি। আমাকে বলেছে ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের ফর্ম কিনতে হবে এবং ক ইউনিটের ফর্ম কিনতে হবে, তারপরে বুয়েটের ফর্ম কিনতে হবে। তা আমি বুয়েটের ফর্ম কিনেছি, কিনে 3000-এর মধ্যে কীভাবে, অঙ্ক পারতাম না কিন্তু, তারপরে 3000, বুয়েটে 3000 পরীক্ষা দিতে দিত। অঙ্কের, ফিজিক্সের আর কেমিস্ট্রির নাম্বার যোগ করে গড় করে প্রথম 3000-কে বুয়েট পরীক্ষাতে বসতে দিত। তা আমি আশায় ছিলাম যে আমি টিকবই না, প্রথম 3000-এর মধ্যে থাকার সম্ভাবনা না, অঙ্ক পারি না তো। এবং ইন্টারমিডিয়েট অঙ্কে 68 পেয়েছি। তারপরেও কীভাবে যেন আমি 3000-এর মধ্যে আসি। বুয়েটেও পরীক্ষা দেওয়ার কথা, আর্কিটেকচারও পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষার দিন আমি গেলাম, বাসায় সবাই জানে যে আমি পরীক্ষা দিব। আমি গিয়ে বুয়েটের ওই আর্কিটেকচার ফ্যাকাল্টির কোনায় একটা শহীদ মিনার আছে, আমি শহীদ মিনারে বসে থাকলাম। বসে আছি, পরীক্ষা হচ্ছে। আমার পাশে এক আঙ্কেল, এখন আমাকে সব আঙ্কেল ডাকে, তখন আঙ্কেল আমাকে জিজ্ঞেস করে, ও তুমি বসে আছো, হা কত ভালো বড় ভাই, নিশ্চয়ই তোমার বোন পরীক্ষা দিতে এসেছে। তা আমি বলছি, হ্যাঁ জি আঙ্কেল জি, হ্যাঁ। বলে, আমার মেয়েটাও পরীক্ষা দিতে এসছে, এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাজেডি, বসে থাকতে হয়, এই যে দেখো মেয়েদের জন্য আসলে পৃথিবীটা সেফ না, এরকম অনেক গল্প করছে। তো আমি, জি আঙ্কেল জি জি, হ্যাঁ তো তোমার বোন কোথায় পড়তো? আমি জি আঙ্কেল জি জি। তো আমি তো উত্তর দেই না, একটু পরেই পরীক্ষা শেষ হয়েছে। তুমি বলছে, তুমি যাও না? তা আমি জি না, আমি বাসায় যাই। বলে, বাসায় যাও মানে নিবা না তুমি তোমার বোনকে? আমি জি না আঙ্কেল, আজকে আমারই পরীক্ষা ছিল। ওই লোক আমার উপর রেগে গেলেন। উনি আমার কেউ না, অভিভাবক না, কিচ্ছু না। উনি আমাকে বলে, বেয়াদব, বাবা মার স্বপ্ন ধ্বংস করছো, তোমার বাবা মা চেয়েছে তুমি ইঞ্জিনিয়ার। আরে উনি আমার কেউ না, উনি আমাকে বকে। আমি তো খুব আমি তো বলতেও পারতেছি না, আপনি আমাকে বকেন কেন? আচ্ছা, ঘটনা হচ্ছে ওই দিন আমার এক কাজিনের বিয়ে ছিল। ফলে আমি ঠিক করেছি যে পরীক্ষার টেনশনে তো চেহারা খারাপ হয়ে যাবে, সেজন্য আমি বিয়েতে সেজে গুজে যাবো, পরীক্ষা দিই নাই। এখন বাসায় গিয়ে তো এটা বলি নাই, এবং আমি কোথাও পরীক্ষা দিই নাই, কোনো পরীক্ষা দিই নাই, কোনো ভর্তি পরীক্ষা দিই নাই। না দিয়ে আমি বসে আছি যে টিকলে ঢাকা মেডিকেলেই, নাইলে নাই। এখন লোকজনকে আবার আমি বলি, আমাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় পড়বে বাবা, তুমি কোথায় পড়তে হবে? আমি জি আমি ঢাকা মেডিকেলে পড়বো। তো আমার একটা বন্ধু ছিল, আমার একটা খুব ভালো মেয়ে বন্ধু, সে আমাকে বলে, তুমি কি বোকা? যদি তুমি ঢাকা মেডিকেলে না টিকো, সবাই তোমার দিকে তাকে হাসবে, বলবে বলছিল ঢাকা মেডিকেলে, ভর্তি হতে পারে নাই। আমি বললাম, না, এই বছর না টিকলে আগামী বছর পরীক্ষা দিব। এরকম ছাত্রদের জন্য এখন ওরা নিয়ম করেছে, 2বারের বেশি না 3বারের বেশি পরীক্ষা দিতে দেয় না, তাই না? 2বারের বেশি দেয় না। তখন এই নিয়ম ছিল না। তা আমি ঠিক করেছিলাম আজীবন আমি ভর্তি পরীক্ষা দিয়েই যাব। তো এখন রেজাল্ট যেদিন বের হলো, সব আত্মীয় স্বজনরা আমাকে বলে, তুমি বুয়েটের রেজাল্টের জন্য অপেক্ষা করো, তারপরে তুমি ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছো না, ওটার জন্য অপেক্ষা করো। তাহলে জি না আমি এটাতে ভর্তি হয়ে যাবো। না না না, আরো অন্যগুলোতে অপেক্ষা করো। পরে আমি আমার আম্মাকে গিয়ে বললাম যে, আম্মা আমি তো আর কোথাও পরীক্ষা দিই না, আমি তো কোথাও ভর্তি দিতে পারবো না।
তখন আমি মেডিকেলে বীর দর্পে ভর্তি হলাম। ভর্তি হয়ে যে তোমরা সব অ্যাপ্রন পরে আজকে এখানে আসছো না, প্রথম প্রথম খুব ভালো লাগে, ঘুমানোর সময় এটা পরে ঘুমাতে ইচ্ছা করে, মনে হয় যে এটাই তো ড্রেস ছিল, এতদিন আমাকে দেয় নাই কেন। কিছুদিন পরে এটা পছন্দ হবে না, কারণ যখন অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, মুখস্থ, এইটা সেটা সব এসে হাজির হবে, আইটেম কার্ড, টিউটোরিয়াল, তখন মনে হবে আমাকে কি ভূতে পাইছিল যে আমি ডাক্তার হতে আসছি। প্রফেশনাল পরীক্ষা যত কাছে আসবে তত তোমরা দেখবা যে বেহেশতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, কারণ আল্লাহকে এত ডাকে, আল্লাহ, ভগবান, জিসাস সবাইকে ডাকতে থাকে যে যার মতো, মানে কোনো মতে আমাকে এটা পাস করায় দাও। ছাত্রছাত্রীরা বিশ্বাস করতে পারে না যে সে পাশ করবে, এত ভয়ঙ্কর এই পড়াশোনা। কিন্তু তারপরও ডাক্তারি পড়া খুবই আনন্দের। কেন আনন্দের এবার তোমাকে আমি সেটা বলি। আমি কেন ডাক্তার হতে চেয়েছিলাম? পৃথিবীতে অসংখ্য পেশা আছে এবং প্রত্যেকটা পেশা গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজের সুইপার, সেও কিন্তু ইনফেকশন প্রিভেন্ট করে, কারণ সে সুন্দর করে পরিষ্কার করে বলে হাসপাতালে ইনফেকশনের রেট কমে যায়। মেডিকেল কলেজের দারোয়ান, সেও কিন্তু ইনফেকশন প্রিভেন্ট করে, বাইরের লোকজনকে ঢুকতে দেয় না, সেই জন্য ইনফেকশনের সোর্স কমে যায়, রোগীরা ভালো থাকে। মেডিকেল কলেজে যারা কাজ করে, চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত, তাদের পেশা অন্য সবার চাইতে খানিকটা আলাদা হয়ে যায় এই জন্য যে পৃথিবীতে মানুষ নানা কারণে মানুষের কাছে যায়, নানা কারণে যায়, কিন্তু বাঁচার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এই জীবনকে দীর্ঘায়িত করার জন্য চিকিৎসা পেশার সাথে জড়িত ছাড়া আর কারো কাছে যায় না। ফলে তোমরা আজকে যেই পেশায় যেতে মনস্থির করেছো, এই পেশাটা শুধু একটা পেশা না, এটা একটা গিফট, এটা একটা গিফট ফ্রম গড। অনেকেই চায়, সবাই পারে না। আল্লাহর যে অনেক গুণ আছে, স্রষ্টার যে অনেক গুণ আছে, সেখানে একটা হচ্ছে রোগ নিরাময় করা। উনি শেফা দিয়ে থাকেন, উনি নিরাময় করেন। আমি আমার ধর্মের পার্সপেক্টিভ থেকে বলছি, অন্যান্য যে কোনো ধর্মে যাও দেখবে যে মানুষ বিশ্বাস করে যে রোগ নিরাময়ের যে বিষয়টি সেটি ঐশী, স্রষ্টা ইচ্ছা করেন বলে রোগ শেষ পর্যন্ত আরোগ্য হয়, রোগী আরোগ্য হয়। কিন্তু এই যে আরোগ্য হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় স্রষ্টার যে গুণাবলী, এই গুণাবলী কার মধ্যে দিয়ে প্রকাশিত হয়? চিকিৎসকের সেবার মধ্যে দিয়ে। তুমি যখন একটা রোগীর গায়ে হাত রাখো, সে বিশ্বাস করে যে সে সুস্থ হবে। তুমি যখন একটা রোগীকে জিজ্ঞেস করো যে আপনার কি এই জায়গায় ব্যথা, সে তোমাকে বলে, সে তোমাকে এমন জায়গা দেখাবে শরীরের যেই জায়গা সে তার সবচাইতে প্রিয়জন ছাড়া কাউকে দেখতে দেয় না। সে তোমাকে এমন কথা বলবে যে কথা সে কাউকে বলে না। ফলে এই জায়গাটা মনে রেখো, মানুষ তোমার কাছে বিশ্বাসের কারণে আসবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে বলে আসবে। ফলে যদি পড়াশোনা না করো তাহলে ডাক্তারিতে ভর্তি হওয়ার দরকার নাই। যদি নেতা হইতে চাও, যদি রাজনীতি করতে চাও, যদি এটা করার জন্য অনেক জায়গা আছে। পড়াশোনা বাদ দিয়ে এগুলা করো না, আগে পড়াশোনা করো, ভালো ডাক্তার হয়েও তারপর অন্যগুলা করো। কোনোদিন পড়াশোনা বাদ দিয়ে অন্য কাজ না। লোকে ভাবে যে আমি খুব খারাপ ছাত্র ছিলাম, নাইলে পরে টেলিভিশন করি কেন? এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন। আমি কিন্তু প্রফেশনাল পরীক্ষা স্ট্যান্ড করেছি। আমি যে ডাক্তারি করি না, এটা একটা ব্যক্তিগত কারণ আছে, কারণ আমি ডাক্তারি করার আগেই না তারকা হয়ে গেছি। ফলে তারকা হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, রোগীরা যখন আসে, আমার পোস্টিং হয়েছিল একটা খুব দূরবর্তী স্থানে, বিসিএস এর চাকরি। আমার অনেক অনেক ঘটনা আছে জীবনে। আমার ঘটনা খুবই আশ্চর্যজনক। আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে আমি নিজের সাথে নিজে মনে উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি, গল্প করতেছি। হ্যাঁ, আমি প্রথম যখন চাকরি পেয়েছি, আমার চাকরি হয়েছিল একটা ক্লিনিকে। আমি ক্লিনিকে চাকরি করব না বললাম, কারণ আমি যে প্রফেসরের সাথে কাজ করতাম, ওনার নাম প্রফেসর SGM চৌধুরী। যারা সিনিয়র কেউ এখানে থাকলে তাকে চিনবেন। বাংলাদেশের একজন সেরা মেডিসিন স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের হেড ছিলেন, জাতীয় এইডস কমিটির চেয়ারম্যান ছিলেন। তো উনি, আমি যখন ইন্টার্ন করি তখনই ওনার সাথে আমি বসতে শুরু করলাম। ওনার জীবনে প্রথম, উনি ইন্টার্নশিপ করা অবস্থায় কাউকে ওনার চেম্বারে বসতে দেয় না, আমি হচ্ছি প্রথম। উনি আমার ইন্টারভিউ নিলেন এবং নিয়ে বললেন, না আমি তোমাকে নিব। কেউ বিশ্বাস করতো না যে স্যার ইন্টার্ন শেষ করার আগে কাউকে তার চেম্বারে বসতে দিচ্ছে। স্যার একদিন আমাকে বলছেন যে তোমার জন্য দুইটা চাকরি, একটা হচ্ছে সমরিতা হাসপাতালে, একটা হচ্ছে আমার একটা চ্যারিটেবল ডিসপেন্সারি আছে সেইখানে। সমরিতার বেতন বেশি, আর চ্যারিটেবল ডিসপেন্সারি বেতন হচ্ছে 3000 টাকা, আর সমরিতা তো অনেক, তখনই 9000 টাকার মতো বেতন। তো তুমি কি 3 গুণ বেশি বেতনে চাকরি করবা নাকি কম বেতনে? আমি তো অঙ্কে খারাপ ছিলাম, আমি 3000 টাকার চাকরিটা নিলাম। আমি বুঝি নাই।
ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ সোসাইটি অফ হাইপার টেনশন। আমি সেটার এখন সেক্রেটারি জেনারেল। স্যারের ইন্তেকালের পরে এই সংগঠনটা যারা চালান, স্যারের ছাত্ররা, তাদের সাথে আমিও সেখানে যোগ দিয়েছিলাম এবং আমি 1 বছর ওখানে চাকরি করেছিলাম। স্যারের মৃত্যুর পরে আমি ওখানে চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি পেয়ে যাই। সেই চাকরিতে আমি বেতন পেতাম 30,000। ফলে বড়লোক হয়ে গেলাম। এখন বড়লোক হয়ে গেলে যেটা হয়, 1 বছর পরে আমার মনে হলো যে না, এত টাকা দিয়ে আমি কী করবো, ওই যে অঙ্ক পারি না, আমি সরকারি চাকরি নিলাম। কারণ আমার মনে হলো যে দরিদ্র মানুষের কাছে যেতে হবে, সরকারি চাকরি করতে হবে, এরকম। তারপরে বিভিন্ন ঘটনার কারণে আমি জব ছেড়ে দিয়েছি। সেই ঘটনা আরও লম্বা গল্প। কিন্তু যেটা মনে রেখো যে চিকিৎসা শুধুমাত্র একটা পেশা না, এটা দায়িত্ব। ফলে যেটা ঘটেছিল, রোগীরা আসতো, রোগীরা তো আমাকে চেম্বারে ভিজিট দিতে পারে না, কারণ তারা দরিদ্র। এবং আরও অবাক হয়ে তাকে চিন্তা করতো যে এই লোকটা তো টেলিভিশনে যায়, এত ভালো লাগে, আমাদের কাছে টাকা নেয়। তাহলে আমিও টাকা নিতে পারতাম না, আর ওরা আমাকে লাউ, মূলা, টুলা অনেক কিছু আনতো। আমাদের দরিদ্র মানুষেরা খুব ভালো, ওরা কিন্তু ভিজিট ছাড়া রোগী দেখাতে আসে না, ওর যা আছে সেটা নিয়ে আসে। ও সেটাই এনে বলে যে ডাক্তার সাহেব আপনার জন্য 2টা মুরগি এনেছি। কিন্তু সেটা নিতেও তো আমার কষ্ট লাগতো, কারণ আমি জানি যে এই মুরগি সে পুষে বড় করেছে, সে নিজে না খেয়ে আমাকে দিতে চায়। অথচ প্রোটিন তো ওরই বেশি দরকার, আমি তো আগামী 1 বছর না খেলেও চলবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে এইভাবে তো হবে না, আমি তো ইনকাম করি না, শুধু বেতন পাই। বেতন কত ছিল জানো? 5,600 টাকা, সব কিছু যোগ দিলে একসাথে হয়। তো তখন আমি ঠিক করলাম যে এইভাবে হবে না, আমাকে অন্য একটা কাজ করতে হবে, যেটা থেকে টাকা আসবে আর রোগী দেখবো ফ্রি। আমি জীবনে কোনোদিন রোগী দেখে কোনো পয়সা নেই, কিন্তু রোগী দেখি। সমস্যাটা কোথায় এখন বলি। সমস্যাটা হচ্ছে চিকিৎসা পেশা একটা দায়িত্ব। চিকিৎসা পেশা আর 10টা পেশার মতো না। তোমরা যে অ্যাপ্রনটা গায়ে দিয়েছো, এই অ্যাপ্রনটা গায়ে দেওয়া মানে হচ্ছে তুমি দায়িত্ব নিয়েছো। তোমার পাশে যদি কেউ আর্ত থাকে, পীড়িত থাকে, তার যদি সেবার প্রয়োজন থাকে, তার যদি সুস্থতার দরকার থাকে, তুমি জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি, গোত্র নির্বিশেষে, ভাষা, শত্রু অশত্রু নির্বিশেষে তুমি আগে তাকে সুস্থ করবে, তারপর অন্য কিছু। ফলে ডাক্তারের রাগ অ্যাপ্রনের পকেটে রেখে দিতে হয়। যে তোমাকে গতকাল গালি দিয়েছে, সে যদি আজকে তোমার কাছে অসুস্থ হয়ে আসে, তাহলে আগে তুমি তাকে চিকিৎসা করবে, যাতে ও কথা বলতে পারে, কথা বললে আবার তোমাকে গালি দিতে পারে। যে তোমাকে হাত উঁচিয়ে লাঠি নিয়ে মারতে এসেছে, তুমি তাকে চিকিৎসা করে সুস্থ করবে, যাতে আবার সে হাত উঁচিয়ে লাঠি নিয়ে তোমার দিকে তাড়া করতে পারে। কিন্তু ডাক্তার হচ্ছে সেই জায়গাতে পৌঁছায় যখন তার কাছে এই জিনিসগুলো আর গুরুত্বপূর্ণ থাকে না। কে তাকে বকেছিল, কে তাকে মেরেছিল, কে তাকে ঘৃণা করেছিল, কে তাকে গালি দিয়েছিল, কে তার সাথে শত্রুতা করেছিল, কিচ্ছু তার মনে থাকে না। তার শুধু মনে থাকে যে আমি একজন মানুষ, আরেকজন মানুষকে সুস্থ রাখা, বাঁচিয়ে রাখা, তার জীবনকে সুন্দর করা হচ্ছে আমার দায়িত্ব। এবং চিকিৎসকের কাছে রোগী শুধুমাত্র সুস্থ হতে আসে না। যে রোগীর ক্যান্সার হয়েছে, যে রোগীর টার্মিনাল ইলনেস, যে রোগী জানে যে আর বেশি দিন বাঁচবে না, সে তার মৃত্যুটাকে সুন্দর করার জন্য চিকিৎসকের কাছে আসে, যাতে সে শান্তিতে পরপারে যেতে পারে, যাতে চিকিৎসক তার ব্যথা কমিয়ে দেন, যাতে চিকিৎসক তার অসুস্থতাকে সহনীয় করেন, যাতে চিকিৎসক তাকে খানিকটা সময় বের করে দেন জীবনের, যে সময়টুকু সে তার প্রিয়জনের সঙ্গে কাটাতে পারে। ফলে চিকিৎসক আর 10টা মানুষের মতো হলে চলবে না। চিকিৎসক আর 10টা মানুষের মতো জীবন তোমার হবে এটা ভাবলে চলবে না। যারা চিকিৎসাকে পেশা হিসেবে নেবে তারা জানবে যে তোমার জীবনে বিকেলবেলা সূর্যাস্ত দেখা সপ্তাহে 6 দিনের জন্য নাই। কারণ তোমাকে চেম্বার করতে হয়। তুমি বিকেলবেলা 4টা মুখে দিয়ে তুমি যাও, রোগী আসতেই থাকে, তোমার সময় কাটবে 4 দেয়ালের মধ্যে, তোমার সময় কাটবে স্যাভলন, ডেটল, ফিনাইলের গন্ধের মধ্যে, তোমার জীবন কাটবে পুজের মধ্যে, রক্তের মধ্যে। ফলে এটা খুব সহজ বিষয় না, এটা খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজটা তোমরা করবে বলে সিদ্ধান্ত নিয়েছো, যে কারণেই হোক। ফলে আমি আশা করি তোমাদের কাছে যে তোমরা সেই রকম চিকিৎসক হবে যাদের নিয়ে বাংলাদেশ গর্ব করবে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারা খুবই গর্বের বিষয়, কারণ এখানে একটু ব্যাপার স্যাপার আছে। সবাই ঢাকা মেডিকেলে ভর্তি হতে চায়, কারণ এটার একটা আছে কিছু একটা, বিল্ডিংটা পুরানো, এত স্মৃতি সেইখানে। আমার এখনো বাইরে দিয়ে যেতে গেলে মনে হয় আরেকবার যদি ভর্তি হতে পারতাম,
আরেকবার যদি ছাত্র হতে পারতাম তাহলে আরেকটু বেশি পড়তাম, আরেকটু বেশি জানতাম, আরেকটু নতুন কিছু করতে পারতাম। আমাদের সময় তো এই মেশিনটা ছিল না, এখন তো এটা এসেছে। আমাদের সময় তো এই প্রসিডিউর ছিল না, এখন এটা করে। আমি যদি আবার শিখতে পারতাম, আবার শুরু করতে পারতাম MBBS এর জায়গা থেকে। ডাক্তারের এইটা থাকতে হবে। ডাক্তার জীবনে তার পড়াশোনা বন্ধ করতে পারবে না। পৃথিবীর আর সব পড়াশোনায় দেখা যায় একটা জায়গায় গিয়ে লোকজন পড়াশোনা ছেড়ে দেয়, যে ঠিক আছে এই যতটুকু জানি তা দিয়ে চলে যাবে। অন্যভাবে নিও না। যে বুক কিপিং করে, বুক কিপিংয়ের নিয়ম কানুন কি খুব বদলাইছে নাকি? বদলায় নাই, সফটওয়্যার আসছে। কিন্তু বুক কিপিং ওই রাইট অ্যান্ড লেফট মিলাতে হয়, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি মিলাতে হয়। তোমরা কেউ বুক কিপিং করেছো? করো নাই। কিন্তু ডাক্তারের পড়াশোনা প্রতি 5 বছর পর পর বদলে যায়। নতুন ওষুধ আসে, নতুন যন্ত্র আসে, নতুন প্রসিডিউর আসে, নতুন চিন্তাভাবনা আসে, এমনকি চিকিৎসার যে পদ্ধতি সেটা পর্যন্ত বদলে যায়। ফলে চিকিৎসককে প্রতিনিয়ত নবীন থাকতে হয় তার পড়াশোনার জায়গায়। ফলে মনে রাখবে, ছেলেদের জন্য শুধু বউ না, বইও। মেয়েরা এমনিতে বইটাই বেশি পড়ে, আজকাল মেয়েরা বেশি ভর্তি হয়। আমি খুবই চিন্তিত যে এক সময় আর ছেলে ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। অনেক টিকে, হ্যাঁ, মেয়েরা এখন অনেক টিকে। আমাদের সময় মেয়েদের জন্য কোটা ছিল, মানে মেয়েরা কম টিকতো বলে মেয়েদের কোটা ছিল যে এতগুলা মেয়েকে ভর্তি করতেই হবে। এখন অবস্থা এরকম হয়েছে যে এতগুলা ছেলেকে ভর্তি করতেই হবে। খুব বাজে অবস্থা। তো যে জায়গায় ছিলাম, কোচিং সেন্টার তোমাকে এই পর্যন্ত এনে দিয়েছে, কিন্তু পারভেজ ভাই তো আর মেডিকেল কলেজে গিয়ে পড়াবে না। কিন্তু এটা মনে রেখো, ভর্তি হওয়ার জন্য যা চেষ্টা করেছো, ডাক্তার হওয়ার জন্য তার চাইতে 10 গুণ বেশি চেষ্টা করতে হবে। কখনো পাশের লোক যদি বলে দরকার নেই এটা পড়িস না, দরকার নেই এটা করিস না, আচ্ছা ঠিক আছে জ্যাক দিয়ে দিব পরীক্ষায়, দিলা জ্যাক, করলা পাস, রোগীকে বলতে পারবে না যে ভাই আমি তো এটা জানি না, এটা তো আমি জ্যাক দিছিলাম। এটা তো হবে না, হবে না। তাই মনে রেখো, তোমার আলটিমেট ইনভেস্টিগেটর, এক্সামিনার হচ্ছে রোগী নিজে। প্রফেসর পরীক্ষা নিয়ে তোমাকে ডাক্তার হয়েছে বলে দিবে, কিন্তু রোগী যদি খুশি না হয় তোমার চিকিৎসায়, তাহলে তুমি ভালো ডাক্তার না। ফলে মনে রেখো, প্রত্যেকটা মানুষ তোমার কাছে সমান, প্রত্যেকটা মানুষের চাহিদা এবং গুরুত্ব সমান, এবং চিকিৎসা হবে রোগের গুরুত্ব অনুযায়ী, রোগীর গুরুত্ব অনুযায়ী না। বুঝতে পেরেছ? উনি তো বিরাট ক্ষমতাবান, ওনার একটা ফোড়া হয়েছে, ফলে ওনাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকলাম, আর 3 জন স্ট্রোকের পেশেন্ট আসছে, তারা বাইরেই থাকলো। ডাক্তার এটা করে না। ডাক্তার রোগকে প্রায়োরিটি দেয়। যার আগে চিকিৎসা দরকার তাকে আগে চিকিৎসা করে, যার পরে চিকিৎসা দরকার তার পরে করে। ফোড়াটা একদিন পরে কাটলেও চলবে, কিন্তু স্ট্রোকের পেশেন্টকে সাথে সাথে কেয়ার দিতে হবে। ফলে ডাক্তার সবসময় মনে রাখে যে গুরুত্ব রোগীর না, গুরুত্ব হচ্ছে রোগের। ফলে এই যে তোমাকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হবে, প্রতি মুহূর্তে তুমি যে সঠিক সিদ্ধান্ত নিবে, একটা ভুল করার যে তোমার কোনো সুযোগ নাই, কারণ একটা ভুল মানে একটা জীবন, এটা তোমাদের মনে রাখতে হবে। ফলে পড়াশোনায় কখনো ফাঁকি দিও না। যে যা বলে বলুক, আগে পড়াশোনা পরে মিছিল। আমি ছাত্র রাজনীতিও করেছি, ইলেকশন করে ইলেকশনে জিতেছি, সেই রকম ছাত্র রাজনীতি করেছি। ডিবেট টিমে ছিলাম, কুইজ টিমে ছিলাম, ক্রিকেট টিমে ছিলাম, আজান কেরাত করেছি, কিন্তু পড়াশোনায় ফাঁকি দিই নাই। এটা খুব ইম্পর্টেন্ট। না জানলে লোকে টের পেয়ে যায়। ফলে তোমাদের আমার একটাই উপদেশ, পড়াশোনায় কখনো ফাঁকি দিও না। অ্যাপ্রনটা কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি খারাপ লাগে, কারণ এত সুন্দর সুন্দর জামা কাপড় স্যুট কেউ দেখতে পায় না, সবাই সাদা। কিন্তু প্রথম প্রথম ভালো লাগে, কারণ ওই যে সবাই বুঝে যে বুঝছেন আপনারা চেষ্টা করছিলেন, পারেন নাই, আমি পারছি, এটা একটা ফিলিং আছে। এবং আমাদের সময় দেখতাম সব গিয়ে নিউ মার্কেটে ঘোরাঘুরি করছে। ঢাকা মেডিকেলতে নিউ মার্কেট কাছে তো, মানে যায় ঘুরে, প্রতিদিনই বলে বই কিনে, আসলে বই কিনে না, ইডেন কলেজের সামনে দিয়ে হাঁটে। কিন্তু সেগুলো একটা তারুণ্যের দিন। আমরা সেই তারুণ্যের সময়টাকে অবশ্যই তোমরা এনজয় করবে। বয়সটা তোমাদের এইরকম যে এই বয়সে অনেক কিছু করতে ইচ্ছা করে, অনেক কিছু দেখলে সেরকম হতে ইচ্ছা করে। মনে হয় আমি কি জানি ইমরান হাশমি, আমি শহীদ কাপুর, হ্যাঁ এরকম মনে হয়, হ্যাঁ মনে হয় আমি শাহরুখ খান, মনে হয় আমি টম ক্রুজ। এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখো টম ক্রুজও চেষ্টা করছিল, ডাক্তার হইতে পারে নাই, তুমি পারছো।
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে গুরুত্ব দিও, নিজের মূল্য বুঝো। তোমরা এখন যে বয়সে, আমার মেয়ের চাইতে 1 বছরে 2 বছরের ছোট হবে এখন। আমি বিয়েটাও আগে আগে করেছি, উপায় ছিল না, ক্লাসমেট তো। তো একটা সমস্যা আছে, বন্ধু ভাবে তো সারাদিন বকে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে অনেক মজার মজার করে কথা বলেছি। একটাই কথা আবার মনে রাখো, পড়াশোনা আর খাওয়ার সময় বেশি কথা বললে লোকের রাগ উঠে, হাই উঠে, খিদে লাগলে কিন্তু হাই উঠে, ব্রেইন বলতে থাকে আর না হয়েছে অনেক। তো থ্যাংক ইউ তোমাদের, আমার গল্প শুনেছো। আর প্রাইমেটকে অনেক ধন্যবাদ। আমি শুনেছি কতজন, 1000-এর উপরে না, কত 1500 লোক ওর এই কোচিং সেন্টারে, ওদের এই প্রাইমেটে পড়াশোনা করেছে। হ্যাঁ, ও চান্স পেয়েছে। কয় হাজার পড়েছে তাহলে? ও বলে না, ব্যর্থ লোকদের কথা বলে না, যারা সফল হয়েছে তাদের কথা বলে।